বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার নতুন বাসার, আমার নতুন ঠিকানা। মনের ভিতরে অনেক টেনশন ছিল হয়তো মরে যাওয়ার আগে আর আমি আমার জন্ম যেখানে সেই জায়গায় আসতে পারবো না, পড়ে থাকবো দূর কোথাও। কিন্তু যাক, মেয়ের উছিলায়, মেয়ের মানে অনুমতি প্লাস মেয়ের কথা সব কিছু মিলিয়ে যখন মেয়েকে শেয়ার করলাম যে আমার মনে হয় আর কখনোই শাহজাহানপুর কিংবা শহীদবাগ আর তোমার বাবার কাছে আমার আর যাওয়া হবে না, কবরস্থানের আশেপাশে আমি চলে আসলাম তো আসলামই। তোমার বাবা কখনো আমাকে এত দূরে রাখে নাই শাহজাহানপুর থেকে, কিন্তু আমি ভাগ্যদোষে আজকে অনেক দূরে। তারপর মেয়ে বলল যে তুমি বাসা খোঁজো, তোমাকে আমি ওইখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। তো যাই হোক, বাসা খুঁজলাম, অনেক দিন খুঁজছি, খুঁজতে খুঁজতে প্রায় 7-8 মাস খুঁজতে খুঁজতে এই বাসাটা পেলাম। তারপরে এই বাসাটা আমার মেয়ে আমাকে ব্যবস্থা করে দিল নেওয়ার। মেয়ের জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি এখন যখন খুশি তখন বারান্দা দিয়ে প্লাস ছাদ থেকে আমি কবরস্থানটা দেখতে পারি। আমার মেয়েকে আমার অনেক 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 দোয়া যে মেয়ের উসিলায় পারলাম আসতে, নয়তোবা হয়তোবা আমি আর আসতে পারতাম না। আর বাসাটা যখন কনফার্ম করে ফেলছি তারপরে এটাই তো আপনাদেরকে দেখালাম। এরপরে যেটা হলো, বাসা কনফার্ম করার পরে 5-7 দিন পরে আমার জন্মদিন ছিল। দেখি মেয়ে এবং আমার ছোট ছেলে, আমার ভাতিজি, এরা সবাই মিলে, মেন হয়েছে আমার মেয়ে আর আমার ছোট ছেলে, দুইজন মিলে ওরা বুদ্ধি করে আমার নতুন বাসাতেই আমার বার্থডে সেলিব্রেট করলো, আমাকে সারপ্রাইজ দিল। তা আমি অনেক কিছুই এখন টুকটাক টুকটাক করে মেয়েকে শেয়ার করি তো জীবনে। তখন আমার মেয়ে বলল যে ছেলের সাথে বুদ্ধি করে সব কিছু করলো। আর এখানে আমি সেই নতুন বাসাটাকেই পর্দা লাগানোর জন্য কাজ করতেছিলাম, পর্দার যে পাইপগুলোয় সেগুলো লাগানোর কাজ করতেছিলাম। এটা বাসা অ্যাডভান্স করার পরে সব কিছু ঠিক করার পরে মেয়ে সব কিছু ঠিকঠাক করে দিছে। তারপরে এখন এই যে ওরা ওরা আমার জন্য যে জন্মদিনের বললাম সারপ্রাইজ পার্টি, সেটাই হুট করে আমাকে বলতেছে। সেদিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ি বলতে আমার খালার বাড়িতে ছিলাম। ওইখান থেকে আমাকে হুট করে বলে যে মা একটু নতুন বাসায় আসো, তুমি যে কাজ করতে বলছো রান্নাঘরের, সেই রান্নাঘরের কাজ একটু দেখায় দিবা। তা আমি সেই হিসাবে ওখানে যাই। যাওয়ার পরে দেখি তারা আমার ছেলের বেডরুমের ভিতরে সেই বিশাল আয়োজন করছে। আমার ভাতিজি, আমার ছেলে আর মেয়ে, তো সে বিদেশ থেকেই এতগুলো আয়োজন, সব আয়োজন মেয়ের বিদেশ থেকেই ওদেরকে সব দিছে যে কীভাবে কীভাবে করবা, কীভাবে কী করবা, সব কিছু করার পরে ওরা আমার বার্থডে সেলিব্রেট করলো। অনেক কিছুই করতেছে, তারপরও শূন্যতা, কিছু শূন্যতা তো থেকেই যায়, পরিপূর্ণ হচ্ছে না। আল্লাহর কাছে এখন চাই যে আল্লাহ তুমি আমার কোনো না কোনো রকমভাবে আমার পূর্ণতা করে দাও। আমি যেটা নাকি আর ফেরত আসবে না সেটা ছাড়া বাকি যা আছে সেগুলো সব আমার পূরণ করে দাও। কারণ আমি তো কারোর কাছ থেকে ভাতও চাচ্ছি না, কাপড়ও চাচ্ছি না, যা চাচ্ছি সেটা শুধু হলো সবাই আমার সাথে থাকো। কয়দিন আর বাঁচবো? যাই হোক, আর দুঃখের কথা না, ছেলে মেয়েরা সব আমার মেয়ে আমাকে গোল্ডের একটা ফিঙ্গার রিং কিনে দিছে, আমাকে দিয়েই কিনেছে। প্রথম আমাকে টাকা পাঠাইছে, পাঠাই দিয়ে বলছে যে মা আমার লাগবে, একজনকে দিতে হবে, তুমি একটা ফিঙ্গার রিং কিনে দাও। প্রথম বলছিল হাতের ব্রেসলেট, তখন আমি হাতের ব্রেসলেটটা ওরকম আমার পছন্দ হইতেছিল না। পরে বললাম যে বাবা কাউরে দিবা? তা আমি জানি না তখন যে আমার জন্য। তখন বলতেছে যে না মা তুমি তোমার পছন্দ করে কিনো। তখন আমি বললাম যে বাবা কাউরে যখন দিবা গিফট, সে যদি পড়তে না পারে তাহলে এটা দেওয়া যায় না। আর যতটুকু বাজেট তোমার, এই বাজেটের উপরে চলে যায়, প্রায় 80-90 হাজার টাকা পড়ে যায় একটা ব্রেসলেট। আমি দরকার নাই, তোমার বাজেট যেহেতু কিছুটা কম, 80-90 থেকে কিছুটা কম, অল্প কিছু কম। আমি তারপর বললাম যে ঠিক আছে বাবা, এই 50-55 দিয়ে পারা যাবে না। পরে বলতেছে আচ্ছা তাহলে কী পাওয়া যাবে দেখো। তাহলে আমি বললাম যে মা একটা ফিঙ্গার রিং পাওয়া যায়, তো ফিঙ্গার রিং কি নিবো? নাও।
পরে আমি সেটাই ফিঙ্গারিং নিলাম, নিয়ে তারপরে আবার বললো যে মা, ছোটো ছেলে বলল বোনকে কী যেন বললো ফোনে, বলার পরে বলতেছে মা একটা ব্যাগও কিনো। কারণ ছোটো ছেলেটা দেখছে যে আমার ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, ওটা দেখে মনে বোনকে বলছে, তো বলছে যে মা একটা পছন্দ করে একটা ব্যাগও কিনো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে সেটা কিনলাম। কিনে তো আমি আমার বাবার বাড়িতে বসে আছি, কারণ আমি যথারীতি জানি যেটাই যেখানে দিতে হয় আমার এই শাহজাহানপুরেই। এই তো আংটিটাও দেখায় ফেললাম আপনাদেরকে, আপনারা আংটিটা দেখে নিলেন। আর এই যে এখন আমি আবার চলে আসতেছি যথারীতি আমার বাসা চেঞ্জ করে রাতের বেলা। পরে যেটা হয় ওর ফ্রেন্ড এসে নিয়ে যায় সব কিছু, তা আমি এর জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে দেখি যে কিসের, কেউ নিবে, কেউ নেওয়ার না, তারা আমার জন্যই কিনছে এটা। যাই হোক, বার্থডে সেলিব্রেট করলাম। তারপরে এই তো বাসা চেঞ্জ করার জন্য পুরান ঠিকানা ছেড়ে আবার নতুন ঠিকানায় চলে আসতেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যে নতুন ঠিকানায় আসছি এখান থেকেই যেন আমি আমার শাহজাহানপুর কবরস্থানে আমি যেতে পারি। মেয়েকেও আমি এইটাই বলছি যে আমাকে আর নাড়াবা না, এখান থেকেই যেন তোমাদের এখান থেকেই আমি কবরস্থান যেতে পারি, আমার যেন এখান থেকে লাশটা যায়। মেয়ে বললো যে মা তুমি কি বলো? আমি না মা, আমার এটাই ইচ্ছা। আমি যখন শাহজাহানপুর ঢুকতে পারছি, শাহজাহানপুর শহীদবাগ যাই হোক একই জায়গা, আমার ঘুরে ফিরে আমার জন্মস্থান, আমার বিয়ের মানে সব কিছু মিলে আমার বেড়ে ওঠা, আমি আস্তে আস্তে যে বয়স হইতেছে সব কিছু আমার এখানে। শুধু এর মধ্যে আমি 10টা বছর আমি এইখান থেকে বাইরে ছিলাম। এখন আমার এই জায়গাটা খুব প্রিয় হয়ে গেছে, সেটাও আপনাদেরকে আমি শেয়ার করলাম যে আমি এখন বাসার ভিতর থেকে, বেডরুম থেকে, ড্রয়িং রুম থেকে আকাশটা দেখতে পারি, যেখানে কোনো কৃপণতা নাই, সেটা দেখতে পারি, আমার খুব ভালো লাগে। এখন বসে বসে ড্রয়িং রুমে বসে আমি মানে আকাশ দেখি, চাঁদ দেখি, আবার বেডরুমের থেকেও একই অবস্থা। তো বাসা তো চেঞ্জ করে ফেলছি। তারপরে দেখা গেলো ছোটো ছেলের স্কুলের এখান থেকে বিশ্বকাপ খেলা দেখতে নিয়ে গেছিলো বাইরে, সেটাও গেলাম ছোটো ছেলেকে নিয়ে, কারণ সবাই যাইতেছে। তখন বললো যে ও যাবে, তাই আমি বললাম ঠিক আছে চলো আমিও যাব তোমার সাথে। তা আমি তো একা না, আমার সাথে আমার বোনের বাচ্চারা, ভাইয়ের বাচ্চারা, সবাইকে নিয়েই গেছি। বলছে যে একা মানে খেলা দেখতে হয় সবার সাথে একসাথে। পরে সবাইকে নিয়ে যে সে খেলাও দেখলাম, লাইফটা এনজয় করতেছি। তবে আমার এই লাইফটা এনজয় করার প্রতি আমার মেয়েটা বেশি দায়ী, আর আমার মেয়েটা আমাকে প্রচুর সাপোর্ট দিতেছে। আসলে আমি কখনো চিন্তা করি নাই, আমি সব সময় ছেলে মেয়েদের কাছে ওরকম কিছু আশা করি নাই যেটুকু আমি মেয়ের কাছ থেকে পাইতেছি। আল্লাহ হাফেজ।